সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভুয়া দেবাঞ্জন কাণ্ড, ভ্যাকসিন কাণ্ড হিসেবে যা পরিচিত। আমরা এই ভুয়া ভ্যাকসিন কাণ্ড নিয়ে মুলতবি প্রস্তাবকে পাঠ করতে দেওয়া এবং ন্যূনতম সরকারের একটা বিবৃতি দাবি করেছিলাম জনস্বার্থে। এটা কোনো একটা নির্দিষ্ট দলের বিষয় নয়, কারণ কয়েক হাজার মানুষকে ভুয়া ভ্যাকসিন দেয়া হয়েছে, তাদের হেলথ কন্ডিশন কি আছে, তাদের মধ্যে একজন সাংসদও আছে। এবং এর সঙ্গে কলকাতা কর্পোরেশন সরাসরি যুক্ত। কলকাতা কর্পোরেশনের পৌর প্রশাসক থেকে একাধিক বিধায়ক, আইপিএস, জনপ্রতিনিধি, ছোট থেকে বড় নেতা, আধিকারিক, আইএস আধিকারিক সকলে যুক্ত। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা এই বিষয়ে সরকারের কাছ থেকে কিছু শুনতে চেয়েছিলাম, বা আমাদের বক্তব্য সামগ্রিকভাবে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে এটাকে আমরা নথিভুক্ত করেছিলাম, সেটাকে পড়তে দেওয়া হয়নি, বাতিল করেছেন সম্মানীয় অধ্যক্ষ তার ক্ষমতা বলে। তাই আমরা বারবার যেখানে দেখছি যে সুযোগ থাকা সত্ত্বেও, নিয়ম থাকা সত্ত্বেও, বিরোধী পক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সত্ত্বেও এটা করা হচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আমাদের পার্টির এজেন্ডা নয়, এটা জনস্বার্থে, বাংলার সামগ্রিক মানুষের স্বার্থে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছিলেন কয়েকদিন আগে যে এত বড় ভ্যাকসিন স্ক্যাম পৃথিবীর কোথাও ঘটেনি। তা ন্যাচারালি বিধানসভা একটা বড় জায়গা, মানুষ আমাদের নির্বাচিত করে পাঠিয়েছেন। মানুষের স্বাস্থ্য, কোভিড, ভ্যাকসিন এটা এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয়। সেই সুযোগ না দেওয়ার কারণে আমরা বিএ কমিটি মানে পারস্পরিক আলাপ আলোচনা, কিভাবে আগামীকাল সব বিধানসভা চলবে, কি কি আসবে, সেই পারস্পরিক সহযোগিতা, সব কথায় যদি ক্ষমতা দেখান, সেই 235-এর দম্ভের মতো 213-র দম্ভ যদি দেখান, তাহলে আমাদের পক্ষে বিএ কমিটিতে গিয়ে এই সহযোগিতার হস্ত প্রসারিত করার ক্ষেত্রে আমরা মনে করেছি প্রতিবন্ধকতা আছে। তাই আমরা বিএ কমিটির মিটিং এ যাইনি। এটা বয়কট নয়, একটা যুক্তিগ্রাহ্য বিষয়বস্তুর উপরে আমাদের প্রতিবাদ, এবং এই প্রতিবাদ আগামী দিনেও ইস্যু ভিত্তিক। কারণ বিধানসভায় মানুষ আমাদের জিতিয়ে পাঠিয়েছেন, 2,28,00,000 লোক পদ্মফুলে ভোট দিয়েছেন, 38.1% মানুষ পদ্মফুলে ভোট দিয়েছেন, 77টি কেন্দ্রে পদ্মফুল ভারতীয় জনতা পার্টিকে মানুষ জিতিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিচারধারার পার্টিকে জিতিয়েছেন মানুষের কথা বলার জন্য। আমরা মানুষের কথা ভিতরেও বলবো, সুযোগ না পেলে বাইরে এসে আপনাদের কাছে বলবো, পরবর্তীকালে সুযোগ পেলে জনগণের সামনে বলবো। এবারে অশোক বাবু বলছেন, আমি বলে নিয়েছি বিএ কমিটির বিষয়টা। প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার এনেছে, আমি তো গুনে দেখলাম 47টা গুনতে পেরেছি, আরো আছে। তার মধ্যে বোধহয় শ্রীদি অন্তত 8টি, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজশ্রী, নিজশ্রী, কর্মশ্রী, 6টি সাথী আছে, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, শিশু সাথী, পথসাথী, শিল্প সাথী। ধারা দিয়ে অন্তত 5টি, গতিধারা, জলধারা, আনন্দধারা, প্রাণধারা ও মুক্তিধারা। 2জন বন্ধু আছে, কৃষক বন্ধু, সেচ বন্ধু। স্নেহের সাথে আছে 3টি, স্নেহালয়, স্নেহের পরশ, মধুর স্নেহ। তাছাড়া আরো পেয়েছি 17টা, যেমন নিজ গৃহ, নিজ ভূমি, আকাঙ্ক্ষা, আমার ফসল, আমার গোলা। আর রয়েছে জয় বাংলা, জয় জোহার, তপশিলি বন্ধু, বাংলা আবাস, নির্মল বাংলা। ভাগ্যিস আমি আর লেখাপড়া করি না, অর্থনীতি যদি পড়তাম, এটা যদি পরীক্ষায় আসতো যে সবগুলো লেখো,
আমি তো ফেল করে যেতাম। তা আমি ওদের অভিনন্দন জানিয়েছি যে রাজনৈতিক নেতারা এবং প্রশাসন এতগুলো প্রকল্প নিয়ে এগিয়ে চলেছে। তাদের শক্তি একটা অদ্ভুত শক্তি, দৈবী শক্তি প্রায়, এতগুলো প্রকল্প চালানো। তো এই প্রকল্পগুলির কিছু কিছু সেন্ট্রালি স্পন্সর। আপনারা জানেন সেন্ট্রালি স্পন্সর্ড স্কিমস আছে, এটা খুব বিতর্ক ব্যাপার। সেন্ট্রালি স্পন্সর্ড স্কিমস সংবিধান অনুযায়ী কিছু আছে ইউনিয়ন লিস্ট, যেটা কেন্দ্র সরকারের করার কথা, কিছু আছে স্টেট লিস্ট, যেটা রাজ্য সরকারের করার কথা, কিছু আছে কনকারেন্ট লিস্ট, যেটা দুটোই করতে পারে। তো রাজ্য সরকার কিছু কিছু জিনিস করে যেগুলো ইউনিয়ন গভর্নমেন্টের লিস্টে নেই, কিন্তু এটা জনস্বার্থে এত প্রয়োজন যেটা করে। তো এই যে কতগুলো প্রকল্প আছে যেগুলো সেন্ট্রালি স্পন্সর, যার টাকা আমরা যেহেতু আগের সেই ছিল না যে নর্থ ইস্টার্ন হিল স্টেট যেটাকে বলতো স্পেশাল ক্যাটেগরি স্টেট, সেই স্টেট নই। 100 টাকা খরচা হলে তার 60 টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আসে। তো এই সেন্ট্রালি কোন কোন স্কিমটা সেন্ট্রালি স্পন্সর আর কোন কোন স্কিমটা রাজ্য সরকার নিজে করছেন সেটা জানতে হবে। এর মধ্যে যেটা প্রশ্ন এসে গেল, এখন অনেক সময় আমাদের প্রবণতা হয় যে রাজ্য সরকারের বাজেট যখন আলোচনা করছি তখন আমরা কেন্দ্র সরকারে চলে যাই, যে কেন্দ্র কি কি ভুল করেছে। তো আমার যেটা আশ্চর্য লাগে, আমি যখন আপনার ডাক্তার হিসেবে আপনাকে বলছি যে আপনার ব্লাড প্রেশারটা একটু বেড়ে গেছে, একটু মাংসটা কম খান, তখনই আপনি শুরু করলেন কই তপনকে তো বললেন না যে ওর ব্লাড প্রেশার বেশি। তো আমরা লোকসভায় বসে নেই, আমরা বিধানসভায় বসে আছি। যদি কেন্দ্রের আলোচনা করতে হয় কেন্দ্র কি কি ভুল করেছে, আমি অনেক দিন ধরে অর্থনৈতিক আলোচনা করছি, কেন্দ্রের নিন্দাও অনেক করেছি, কিন্তু এখানে বিধানসভায় বসে আমি কেন্দ্রের আলোচনা করাটা কেমন মনে হয় সময়ের অপব্যয়। কারণ প্রশ্ন হচ্ছে আমরা রাজ্যে কি করতে পারি। তো এখানে আরেকটি প্রশ্ন উঠলো যেটা আমার একটু মজা লাগলো, ওইটাই বললেন যে এই যে কেন্দ্রের টাকা আসে সেটা তো কেন্দ্রের নিজের নয়, ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে, শুধু পশ্চিমবাংলার থেকে নয়, কিন্তু এই টাকাটা তো দেয়া হয় কিছুটা ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অন্যটাও দেয়া হয় একটা হিসেব মারফত। তো এদের আপত্তি ছবি কেন থাকবে, আমি সেই বিতর্কে যেতে চাইছি না। খালি এইটুকু বলতে চাই, ওই কলকাতা শহরে যেতে হবে, কলকাতায় জন্ম, কলকাতার ছেলে বলেই নিজেকে মনে করি। আমি যখন বাস স্টপগুলোতে যাই ওখানে ওপরে দেখি ছবি, মুখ্যমন্ত্রীর আনুকূল্যে বিধায়কের জন্য দুটো হাসি হাসি মুখ। তা এখন এই যে আমাদের সংস্কৃতি হয়েছে যে যা কিছু হবে তাতে ছবি থাকবে, এর সম্বন্ধে এগেন আমি কিছু বলতে চাই না। এই দোষে বোধহয় আমরা সবাই দোষান্বিত, কিন্তু নামের কথা আমি বলছি না। কিন্তু বাজেটের যদি আলোচনা করতে হয় তাহলে কোন প্রকল্পের টাকা কোথার থেকে আসছে সেটা জানা তো দরকার, সেটা তো বলা উচিত। 4 নম্বর আমি বলেছি যে জনকল্যাণমূলক প্রকল্প যেগুলো আছে সেগুলোতে কে এলিজিবল, কে যোগ্য, সেটা আমি বার করবার চেষ্টা করেছিলাম, ওয়েবে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে, 2016-তে আরেকটা হয়েছে। তো এগুলো বার করতে কি আপত্তি? অন্য রাজ্যে তো কিছু কিছু রাজ্যে আমি দেখেছি পাওয়া যায়, তাতে আমি জানতে পারবো যে জগার পাওয়া উচিত না পাওয়া উচিত না, মাধুর পাওয়া উচিত না। তো দুটো তালিকা আমি প্রকাশ করতে বলেছি, একটা হচ্ছে কারা কারা যোগ্য, পাওয়ার যোগ্য বা এলিজিবল, আরেকটা হচ্ছে কারা কারা পেয়েছে। তাতেই তো একটা স্বচ্ছতা আসবে। তাহলে স্বচ্ছতা কোথায়? আমরা নাহলে জানতেই পারবো না কার পাওয়া উচিত, কে পেয়েছে। 5 নম্বর বলেছি যে পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য শুধু ত্রাণ করলে তো চলবে না। যে জলে ভরে গেল পাড়ার রাস্তা, নর্দমার জল, বৃষ্টির জল, নদীর জল সব একাকার হয়ে গেল, সেখানে আমরা নৌকো নিয়ে গিয়ে খাবার দিচ্ছি। জল নিকাশি ব্যবস্থার দীর্ঘমেয়াদী একটা পরিত্রাণ চাই।
সুতরাং এই সাথী করে শুধু তো চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ শুধু মাছ চায় না, ওরা ছিপ চায়, মাছ ধরার জাল চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। তো দীর্ঘমেয়াদী উন্নয়নের কি পরিকল্পনা সেটা তৈরি করতে হবে। আর তার মধ্যে আমি 3টে জিনিসের কথা বলেছি। একটা হচ্ছে একটা ডিপ সি পোর্ট, কারণ উপকূলবর্তী হয়েও পশ্চিমবঙ্গ এই সুযোগ পাচ্ছে না। অন্যান্য উপকূলবর্তী প্রদেশগুলোর কথা ভাবুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র, গুজরাট কত এগিয়ে গেছে। পশ্চিমবঙ্গ সেখানে 2012-13 থেকে 2018-19 অব্দি আমাদের যা বৃদ্ধির হার ছিল, ভারতবর্ষের বৃদ্ধির হার তার থেকে 1.8% বেশি ছিল প্রত্যেক বছর। তাতে একটা বিরাট তফাৎ হয়ে যেতে পারে। তো পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। তো পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক অবক্ষয়, এটাকে রক্ষা, এর থেকে মুক্তি পেতে গেলে পরিকাঠামোকে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াতেই হবে। এবং শেষে আমি বলেছি যে 2টি রিপোর্ট তৈরি করুন, তাতে খুব ভালো হবে। একটা হচ্ছে একটা রিপোর্ট পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গ যে পিছিয়ে পড়েছে তার প্রমাণিত হচ্ছে এই পরিযায়ী শ্রমিক। এখানে এখন লেখাপড়া করতে আমাদের সময় না, আমাদের সময় শুরু হয়ে গিয়েছিল এই সমস্যা। আমিও তো বাইরে লেখাপড়া করতে গিয়েছিলাম। আগে শুনতাম বাবু রাজেন্দ্র প্রসাদ এসছেন কলকাতায় লেখাপড়া করতে। কত বড় বড় মানুষ সব বাইরে থেকে লেখাপড়া করতে এখানে এসছে। এখন আমরা যাই ব্যাঙ্গালোর, দিল্লি লেখাপড়া করতে। আগে চিকিৎসা করাতে লোক আসতো কলকাতায়, এখন চিকিৎসা করাতে আমরা যাই ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই। দ্বিতীয় রিপোর্টটা বলেছি পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থার উন্নতি এবং প্রদেশে দীর্ঘস্থায়ী উন্নয়নের পরিকল্পনা। এই আমার বক্তব্য ছিল, এইটি আমি রেখেছি। অর্থনীতিবিদ যিনি ছিলেন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মহাশয়, তিনি বাজেট পেশ করতেন, সম্ভবত ঘাটতিপূর্ণ বাজেট। অমিত মিত্র তার বাজেটটাকেও সব প্রশংসা করা হয়। আপনি অর্থনীতিবিদ হিসেবে এই দুটো বাজেটকে যদি ব্যালেন্স করেন, তাহলে এই বাজেটকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপনি বিপদে ফেলে দিলেন। অসীম দাশগুপ্ত আর অমিত মিত্র স্বগোত্রের লোক, দুজনকে আমি খুব ভালোভাবে চিনি, একই কলেজের। তা ওদের এই তুলনা, প্রথমত এই তুলনার একটা জিনিস হচ্ছে বুঝতে হবে যে এই মুখ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী এই দুজন এর সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। এবং অর্থমন্ত্রী যেটা করেন সেটা শুধু অর্থমন্ত্রী তো করেন না, মুখ্যমন্ত্রী অনেকটা করেন। সুতরাং এই দুজনের তুলনা করাটা উচিত হবে না। তবে আমি বাম সরকার আর তৃণমূল সরকারের মধ্যে বলবো যে বাম সরকারে যা হয়েছিল তার থেকে তৃণমূল সরকার হয়তো একটু উন্নতি হয়েছে, এ কথা বলতে আমি বাধ্য। বলুন, কলকাতা থেকে কি কি প্রশ্ন করতে হবে বলে দিচ্ছে, বলুন। একটা বিষয় হচ্ছে যে বাজেট নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা বিচার বিশ্লেষণ করেছেন, আজকে আপনাদের বক্তব্য রেখেছেন। নিশ্চয়ই বাংলার মানুষের স্বার্থের কথা ভেবে, এটা অস্বীকার করার জায়গা। কিন্তু একটা বিষয় হচ্ছে যে জন বার্লা কিছুদিন আগে উত্তরবঙ্গকে ভাগ করে পৃথক রাজ্যের দাবি তুলেছে, অথচ আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকার তাকে মন্ত্রী করে। তাহলে কি ধরে নিতে হবে যে আপনার কেন্দ্রীয় সরকার বা আপনারা আদপে উত্তরবঙ্গকে বা বাংলাকে ভাগ করার পক্ষে? প্রথমত একজনের ব্যক্তিগত মতামত আর একটা পার্টি স্ট্যান্ড। আমাদের রাজ্যের সভাপতি বিজেপির সম্মানীয় তৎকালীন সাংসদ, এখন মন্ত্রী জন বাল্লা, এবং বিষ্ণুপুরের সম্মানীয় সাংসদ সৌমিত্র খায়ের এই যে রাজ্য দ্বিধা বিভক্ত করা বা এলাকার বঞ্চনা নিয়ে যে বক্তব্য ছিল, তাতে আমাদের বিজেপি স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন অনেকে। বলেছেন যে এই ধরনের কোনো চিন্তা ভাবনা, বক্তব্য, দাবি ভারতীয় জনতা পার্টির নেই, তো এটা তাদের ব্যক্তিগত মতামত।
সেক্ষেত্রে বিজেপির একজন এমএলএ বা পরিষদীয় দলের নেতা হিসেবে আমার পার্টি স্ট্যান্ড যা, সেটাই আমাদের সকলের বক্তব্য। আর দ্বিতীয়ত, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো সাংসদ মন্ত্রী হন বা তাকে কি মন্ত্রী করবেন, ক্যাবিনেট না আইসি না এমওএস, কোন দপ্তর দেবেন, কমপ্লিটলি প্রধানমন্ত্রীর বিষয়। না, কিন্তু এটা নিয়ে আমি মন্তব্য করব না। প্রধানমন্ত্রী কেন জন বাল্লাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন এর উত্তর একমাত্র পিএমও দিতে পারবে। এটা আমার বিয়ন্ড মাই। না, আমি আপনার কথা বলছি যে আপনি একজন আমার দায়িত্বশীল বিরোধী দলনেতা। না না, আপনি কাল্পনিক প্রশ্ন করলে তো আমি উত্তর দেবো না। আপনার প্রশ্ন করার অধিকার আছে, আমার উত্তর না দেওয়ার অধিকার আছে। শুভেন্দুদা, আজকে আপনার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্পিকার সম্পর্কে মন্তব্য করেন। পদ্ধতিগতভাবে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে পারেন এবং তার পদ্ধতিগতভাবে উত্তর দেওয়া থেকে শুরু করে আমার ভূমিকা, তাই পদ্ধতি মেনেই করব। আমি তো নতুন এমএলএ নয়, তা আমি 6 সালের এমএলএ। আমি হয়তো রুলটা তৈরি করিনি, কিন্তু রুলটা আমি কম বেশি জানি। অর্থাৎ এটা যথাস্থানে তার ভূমিকা আমার আপনারা জানতে পারবেন, আমি এখানে বলবো। গতকাল আপনি দাবি করেছিলেন যে এই বাজেটে উত্তরবঙ্গ নিয়ে কোনো আলোচনা নেই, পাশাপাশি তপশিলি জাতি বা অন্যান্য যারা জাতি আছে তাদের নিয়েও কোনো আলোচনা নেই। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন যে আগের যে 4 মাসের যে বাজেট হয়েছিল সেখানে সমস্ত বিষয় উল্লেখ রয়েছে। শুভেন্দু অধিকারী সেটা পড়েন কি না পড়ে তিনি মন্তব্য করেন। না না, আগের 4 মাসের বাজেটটা তো আর সাস্টেন করলো না। আগের 4 মাসের বাজেটটা তো 4 মাসের জন্য, অর্থাৎ সেই বাজেটটা তো বাতিল। সেটা তো 4 মাসে তার কাজ, জুলাই মাসের 31 তারিখে শেষ। এবারে এটা যেটা পাস মানে ওনারা করলেন, এটা 8 মাসে। উনার ওই কথাগুলো তো এখানে রিপিট করা উচিত ছিল। যেমন কৃষক বন্ধু, তাতেও ছিল, এখনো আছে। যেমন দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী, ওটাতে ছিল, এটাতেও আছে। যাতে লক্ষ্মীর ভান্ডার, ওটাতেও ছিল, এটাতেও আছে। কিন্তু যেগুলো নেই সেটা ধরে নিতে হবে আগামী 8 মাস সেই কাজগুলো সরকার করবে না। তাতে জঙ্গলমহল নেই, তাতে তফসিলি জাতি নেই, তাতে তফসিলি জনজাতি নেই, তাতে মতুয়া বোর্ড নেই, তাতে কুর্মী বোর্ড নেই, তাতে পাহাড়ের 15টা লেপচা বোর্ড থেকে ভুটিয়া বোর্ড থেকে নেই, তাতে উত্তরবঙ্গ নেই, তাতে অনেক কিছুই নাই নাই নাই, একলব্য বিদ্যালয়ে নাই, অনেক কিছুই নেই। তখন ভোট ছিল, তাই ছিল। এখন আগামী 8 মাস কোনো ভোট নেই, তাই ওগুলো নেই। অর্থাৎ পার্থবাবু বয়সে আমার থেকে সিনিয়র। পার্থবাবু যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কারণ ওই 4 মাসের রিপিটগুলো 8 মাসে থাকতো। 4 মাসের কাজটা 31শে জুলাই শেষ হবে। আমি আশা করেছিলাম রিপ্লাইতে ইনকর্পোরেট করে দেবে অভিযোগগুলো। ওই কারণে আমি অপোজিশন লিডার তুলেছিলাম, যাতে সংবাদ মাধ্যমের কাছ থেকে উনি জানার পরে ডক্টর অমিত মিত্র বা ওনারা তো কার্যত ল্যাম্প পোস্ট, অরিজিনাল পোস্টের সঙ্গে কথা বলে ইনকর্পোরেট করবেন। তো সেটা করেননি। 8 মাসে এগুলো হবে যা যা এই বাজেটে নেই 8 মাসে, তো সে প্রভিশন নেই, এগুলো নেই বলে বলেছি। অন্য কোনো তাৎপর্য মন্ত্রিসভা নিয়ে আমি বলতে পারি না। আমি খুব খুশি, পশ্চিমবঙ্গ থেকে 4 জন সাংসদকে প্রধানমন্ত্রী মন্ত্রী করেছেন। পশ্চিমবাংলায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আসন বেড়েছে, ভোট বেড়েছে, 148 পায়নি। কাসরায় থেকে মন্ত্রী করেছেন, আদিবাসী সমাজ থেকে মন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে রাজবংশী সমাজ থেকে, মন্ত্রী হয়েছে মতুয়া সম্প্রদায় থেকে, মতুয়া সমাজের সংঘাধিপতি মন্ত্রী হয়েছে। এর থেকে বড় খুশি আমাদের কি হতে পারে? পিছিয়ে পড়া বাঁকুড়া পুরুলিয়ার প্রতিনিধি মন্ত্রিসভায় চলে গেল।